আজকে ক্লাস 10-এর পরিমিতির ফার্স্ট সামেটিভের জন্য দেখো কি কি পড়তে হবে। প্রথমটা পড়তে হবে আয়তঘন, দ্বিতীয় নাম্বার হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, সেকেন্ড সামেটিভের জন্য আছে গোলক, লম্ব বৃত্তাকার শঙ্কু। এই যে হলো পরিমিতির পার্টগুলো, ঠিক আছে। তো আমরা প্রথম পার্টটা বা প্রথম সামেটিভের জন্য আগে পড়বো, তারপর সেকেন্ড সামেটিভের জন্য শুরু করব, ঠিক আছে। তো আজকে আমরা আয়তঘনটা শুরু করব। তো তোমাদের বইয়ের কিন্তু দেখবে যে কোষে দেখি 4-এ আয়তঘন আছে ক্লাস 10 পার্ট 1। তো এটা মোটামুটি 3টে পার্টই হবে। প্রথম কথা হলো যে আয়তঘনটা কি এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। যদি তার আমি ডেফিনেশনটা বলি যে আয়তঘন বা সমকোণী চৌবল, যা আয়তঘন বা হচ্ছে সমকোণী চৌবল একই জিনিস কিন্তু, ঠিক আছে। তো ঘন কথাটির অর্থ কি? নিরেট, যেমন তোমাদের বাড়ির যে পিলার সেটা নিরেট, সেই ধরনের বস্তুগুলোকে আমরা কি বলবো? ঘন বস্তু। তাহলে এবার আয়তঘন বা হচ্ছে সমকোণী চৌবল বলতে কি বোঝায়? বলছে একটি ঘনবস্তু যার প্রতিটি তল আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তলগুলির দৈর্ঘ্য ও প্রস্থ সমান থাকে এবং সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব, তাকে আয়তঘন বা হচ্ছে সমকোণী চৌবল বলে। যদি আমি উদাহরণ হিসেবে এখানে একটা বক্স নেই, দেখো এই জেবিএল হোম থিয়েটারটা দেখো, এখানে কি বলছে যে এই যে এইটা হলো কিন্তু একটা আয়তঘন। কেন? এখানে প্রত্যেকটা তল কিন্তু দেখো এখানে আয়তক্ষেত্রাকার। এই যে এইখানে এই তলটার কথা যদি আমি চিন্তা করি, তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সেম না। এইখানে দেখো এই তলটার ক্ষেত্রে এই তলটাও কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ সেম না। এইখানে দেখো, কিন্তু একটা জিনিস যে বিপরীত যে দৈর্ঘ্যগুলো সেগুলো কিন্তু পরস্পর সমান, মানে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা কি সেম, আবার এই দৈর্ঘ্যটা কি হবে? সেম হবে। তাহলে এই যে জেবিএল পকেট একটা হোম থিয়েটার, সেই হোম থিয়েটারটা কিন্তু একটা আয়তঘন। কি বলছে? একটি ঘনবস্তু, এটা ধরে নাও ঘনবস্তু, প্রত্যেকটা তল কি আয়তক্ষেত্রাকার, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ সমান না। বিপরীত তলগুলির দৈর্ঘ্য ও প্রস্থ সমান থাকে। এই তলটার বিপরীত তল হচ্ছে এই তলটা, এই তলটার বিপরীত তল হচ্ছে এই তলটার দৈর্ঘ্য আর প্রস্থ যা, এই তলটার দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান, এবং সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব থাকে। তার মানে এই তলটার উপর লম্ব, এই তলটার উপর লম্ব, এই যে সাইডের যে তলটা সেটার উপর কি লম্ব। সেই জন্য এটাকে বলছে হচ্ছে সমকোণী চৌবলও বলে, ঠিক আছে। সেই জন্য এটাকে সমকোণী চৌবলও বলে। এবার দেখো নোটটা কিন্তু ভালো করে বুঝবে। এই যে জেবিএল যে বক্সটা, সেই বক্সটা আমি এখানে ছবিটা আঁকছি, দেখো একটা আয়তঘনক আঁকছি। আয়তঘনক এঁকে আমাদের কি কি জিনিস জানতে হবে সেগুলো ভালো করে বুঝবে। আয়তঘনক কিন্তু, তাহলে প্রত্যেকটা তল কি হবে? আয়তক্ষেত্রাকার। এটি কিন্তু আবার ঘনক এঁকে দিও না, দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান করা যাবে না, ঠিক আছে। এই যে বক্সটা আমি আঁকলাম, এবার তোমরা এখানে কল্পনা করো যে এই যে ফুটবল খেলা দেখছো, ফুটবল গোল পোস্টগুলো আর এই যে পিছনেরটা জাল ভাবো নেট। তো এইদিকে বল ঢুকলে যাতে নেটে লাগে সেই হিসেবে কিন্তু কল্পনা করো, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে। তো এটা হলো একটা আয়তঘনক। আমি যদি কতগুলো নাম দিই, এইটা ধরে নাও এ, এইটা বি, এইটা সি, এইটা ডি, এইটা ই দেই, এইটা এফ, এটা জি, এটা হলো এইচ, নাম দিলাম। এই যে বক্সটা আমি পাশাপাশি রাখি, তাহলে ব্যাপারটা বোঝাইতে সুবিধা হবে। তো এ কোনটা বলো তো? নিচের তলটা, একদম নিচের তলের, আমার পেনটার দিকে তাকাও, নিচের তলের এই যে পয়েন্টটা নিচেরটা, এইটা হলো এ, মানে এখানকার এ। আর এই যে নিচে এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি, এইটা হচ্ছে ডি, নিচে কিন্তু নিচেরটা। আর এইটা কি? এইটা হচ্ছে এই যে বি এর সাথে কানেক্টেড, এটা এ বি, তো বি এর সাথে কানেক্টেড কি? এইটা হচ্ছে এই যে এটা হলো ই। আর এই যে সি এর সাথে কানেক্টেড কি? এফ। তাহলে এই যে এইটা হলো এফ। আর এই যে এর সাথে এইচ, তার মানে এইটা হলো, যদি নিচেরটা এ হয় তাহলে এইটা হচ্ছে এইচ, আর এইটা হচ্ছে ডি, এইটা হচ্ছে কি? জি। বোঝা গেল? তাহলে উপরেরটা হয়ে গেল আমাদের, এইটা হয়ে গেল জি, এইটা হয়ে গেল এফ, এইটা ই, আর এইটা হচ্ছে এইচ। বোঝা গেল? এই যে আমি আয়তঘনটা যে আঁকলাম, আয়তঘন এঁকে আমাদের যে যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো আয়তঘনকের ভূমি, দৈর্ঘ্য, প্রস্থ, আর হলো উচ্চতা।
এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে আয়তঘনকটা যে আমি আঁকলাম, সেই আয়তঘনকটার ভূমি, দৈর্ঘ্য আর প্রস্থটা আর উচ্চতাটা, নোট 1 নম্বরের মধ্যে এগুলো জানতে হবে। তাহলে ভূমি কোনটা হবে? তাহলে এই যে বক্সটা নিচের যে তলটা, মাটির সাথে যে তলটা থাকবে সেটাই ভূমি। তাহলে মাটির সাথে যে তলটা আছে এখানে কোন তলটা? এই যে এই তলটা এ বি সি ডি, এই তলটা হচ্ছে কি ভূমি। তাহলে এখানে এ বি সি ডি, এই তলটি আয়তঘনকের কি ভূমি, আয়তঘনকের ভূমি। এবার দৈর্ঘ্য দেখো, এই যে এবি আর কি ডিসি, যেহেতু এটা আয়তক্ষেত্র, বিপরীত যে দৈর্ঘ্যগুলো সেগুলো কি হবে? সমান হবে। তার মানে এবি আর হচ্ছে এই যে সিডি, এই দৈর্ঘ্য দুইটা সমান, এইগুলো আমরা কি বলবো? যে দৈর্ঘ্য। আর এইখানে দেখো এই যে ভূমি, এটা যদি হয় এই যে বিসি এবং বিসি আর হচ্ছে এডি, এরা সমান এবং এগুলোকে আমরা বলবো হচ্ছে প্রস্থ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে জানলাম যে এটা হলো আয়তঘনক। আয়তঘনকের ভূমি কোনটা? এবিসিডি। আর দৈর্ঘ্য কোনটা? এবি আর হচ্ছে ডিসি, এই দৈর্ঘ্য দুইটা সমান। প্রস্থ কি? বিসি আর হচ্ছে এডি, এরা দুইজন কিন্তু সমান, বা এই দৈর্ঘ্য দুইটা কি সমান। আর এবিসিডি তলটা যদি তুমি ভূমি ধরো, তাহলে বলছে যে এখানে বিই, এখানে দেখতে পাচ্ছ বিই, এটা হবে কি? এটা হলো উচ্চতা, এটা হলো উচ্চতা। তাহলে বোঝা গেল? তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা আর ভূমিটা। আর একটা জিনিসও তোমরা লিখে নিতে পারো, সেটা হলো মাত্রা। এটা এমসিকিউর জন্য। মনে রাখবে যে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা, এই তিনটে জিনিসকে হলো সমকোণী চৌপল বা আয়তঘনকের মাত্রা। আয়তঘনকের মাত্রা, আয়তঘনকের মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হলো আয়তঘনকের মাত্রা। এই তিনটে জিনিস এখানে জেনে রাখবে। যদি একটা কোশ্চেন দেয় যে আয়তঘনকের কয়টি তল ও মাত্রা থাকে, তাহলে তল কয়টা? তল মনে রাখবে, তল হচ্ছে 6টা, তল হচ্ছে 6টি। আর মাত্রা হচ্ছে কত? 3, কারণ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টি। 6টি তল কেন? দেখো, এইটা যদি আয়তঘনক হয়, এইটা হচ্ছে একটা তল, নিচে একটা তল, তাহলে কয়টা হলো? 2টা। এই যে এখানে হলো একটা, 3টা, 4টা, এই যে 5টা, 6টা। ঠিক আছে, 5টা, 6টা। এইবার যে জিনিসটা জানতে হবে, ধার বা প্রান্তিকী বলতে আমরা কি বুঝবো আয়তঘনকের। তাহলে আয়তঘনকের, মনে রাখবে, আয়তঘনকের দুটি তলের ছেদ সরলরেখাংশকে, ছেদ সরলরেখাংশকে ধার বলে, ধার বা হচ্ছে প্রান্তিকী বলে। ব্যাপারটা ভালো করে বুঝবে, প্রান্তিকী বলে। এই যে দেখো, এটা হলো আয়তঘনক। তা আয়তঘনকের এইটা একটা তল, এইটা একটা তল। তাহলে এই তলটা এদিকে, এই তলটা এদিকে, তাহলে এইখানে একটা কি হয়ে গেছে? ছেদ। দুইটা তল এক জায়গায় ছেদ, এই ছেদ যে করছে, এখানে একটা সরলরেখা পাওয়া গেছে। তাহলে এই সরলরেখাংশটাই হচ্ছে কি আয়তঘনকের কিন্তু ধার বা হচ্ছে প্রান্তিকী। বোঝা গেল? এবার প্রশ্ন হলো যে আয়তঘনকের কয়টি ধার থাকে। তাহলে দেখো তো, ধারগুলো যদি আমরা এমনি গণি, তাহলে এখানে 1টা, 2টা, 3টা, 4টা, এই তলটার ক্ষেত্রে 4টা, তার মানে 4টা, এই যে 5টা, 6টা, 7টা, 8, 9, 10, আর এখানে হলো 11, 12। এখান থেকে কিন্তু শুরু করছি। তাহলে ধার বা প্রান্তিকী কয়টা? মনে রাখবে, আয়তঘনকের 12টি ধার থাকে, আয়তঘনকের 12টি ধার থাকে। এইবার আমরা জানবো হচ্ছে আয়তঘনকের শীর্ষবিন্দু। তাহলে আয়তঘনকের শীর্ষবিন্দু কি? আগে ডেফিনেশনটা লিখে নেই। আয়তঘনকের ধারগুলি, আয়তঘনকের ধারগুলি যে বিন্দুতে মিলিত হয়, আয়তঘনকের যে ধার যে বিন্দুতে মিলিত হয় সেগুলোই হলো কি বলতো? শীর্ষবিন্দু।
তাহলে এই যে তলটার ধার কি, এই যে একটা এখানে একটা ধার, তাহলে এইখানে মিলিত হয়েছে, এইখানে মিলিত হয়েছে, তাহলে এইটা হবে শীর্ষবিন্দু, এইটাও শীর্ষবিন্দু। তাহলে এরকম কয়টা শীর্ষবিন্দু পাবো? তাহলে উপরে পাবো 4টা আর নিচে কয়ত? 4টা। তাহলে 4 4 মোট হচ্ছে 8টি শীর্ষবিন্দু। অতএব আমরা বলতে পারি যে ঘনকের 8টি শীর্ষবিন্দু থাকে, 8টি শীর্ষবিন্দু থাকে। ঠিক আছে, এই যে এখানে দেখো, এখানেই বোঝা যাবে। এই যে এটা এ বি সি ডি, এই যে ই এফ জি এইচ, এই যে এগুলো হচ্ছে কিন্তু আয়তঘনকের কি শীর্ষবিন্দু। কয়টা শীর্ষবিন্দু? 8টা। এইবার আমাদের মেন যে জিনিসটা সেটা হলো সূত্র। আয়তঘনকের যে সূত্রগুলো আমাদের জানতে হবে, এই 4টা ফর্মুলা আমাদের জানতে হবে। কি? আয়তঘনকের আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, যতগুলো তল আছে সেই তলগুলোর ক্ষেত্রফল, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঘরের একটা রুমের মধ্যে থাকবে, রুমের মধ্যে যখন থাকবে তখন এই যে তোমাদের নিচের মেঝেটা আর উপরের যে তলটা মানে ছাদটা যদি বাদ দাও, দেখবে যে 4 দিকে দেওয়াল থাকবে, তাহলে সেই 4 দেওয়ালের কি বলছে? ক্ষেত্রফল। আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমাদের ফর্মুলা জানতে হবে, এই 4টা ফর্মুলা দিয়েই কিন্তু অঙ্কগুলো হবে। ঠিক আছে, আয়তঘনকের আয়তন কিভাবে বের করব? বলছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু বের করব হচ্ছে আয়তঘনকের আয়তন। আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটে নিবে, একটার সাথে আর একটা গুণ করে যোগ করে দিবে, তাহলে তিনটেই একে অপরের সাথে কানেক্টেড। দেখো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ইন্টু প্রস্থ, তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ হয়ে গেছে। এবার 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, সেক্ষেত্রে বলা যায় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাকে বলা যায় যে ভূমির কি বলতো? ভূমির পরিসীমা, এটাও বলা যায় ইন্টু উচ্চতা। একই জিনিস, এই দুইটার মানে কিন্তু একই। ভূমির উচ্চতা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর যদি আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে, তাহলে মনে রাখবে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা, এই তিনটে জিনিসের বর্গ করবে তার রুট। ঠিক আছে, এইবার যে জিনিসটা জানতে হবে সেটা আমাদের হলো ঘনক। তাহলে ঘনক তোমরা সবই জানো, যেমন লুডুর ছক্কা একটা কি বলতো? ঘনক, কিউব। তো ঘনক বলতে আমরা কি বুঝি? বলছে যদি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হয়, যে আয়তঘনকের দৈর্ঘ্য, এই যে প্রস্থ আর হচ্ছে উচ্চতা, এগুলো যদি সমান হলে বলছে তাকে ঘনক বলে। ঘনক আর আয়তঘনকের মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আয়তঘনকের এগুলো কি সমান। যেমন লুডুর ছক্কা দেখবে একটা কি ঘনক, তার মানে এইখানে হবে এই যে আয়তক্ষেত্রাকার নেওয়া যাবে না, এইটার দৈর্ঘ্য দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান, এইটার দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান। এইখানেও এই একই রকম কিন্তু নেব, দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান। তাহলে এই যে আমি একটা ছবি আঁকলাম, এটা কিন্তু একটা কি ঘনক, আয়তঘনক না কিন্তু। এখানে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিন্তু সেম। তো এখানেও আমাদের জানতে হবে সূত্র কি? ঘনকের আয়তন, ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল, ঘনকের ক্ষেত্রফল আর হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তো ঘনকের আয়তনটা কি হবে? দেখো, আয়তঘনকের আয়তনটা কি হয়েছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি উচ্চতা। এবার তো এরা প্রত্যেকেই সমান, আয়তঘনকটাই তো কি হয়ে গেছে? ঘনক হয়ে গেছে, কারণ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এরা কি সমান। তাহলে সেই অনুসারে যদি আমি প্রস্থর জায়গায় দৈর্ঘ্য লিখি, উচ্চতার জায়গায় দৈর্ঘ্য লিখি, তাহলে দৈর্ঘ্যের কি হয়ে যাবে? কিউব। সেই জিনিসটাকে আমরা বললাম হচ্ছে বাহু। তাহলে সেই জিনিসটাকে আমরা বললাম বাহুর কিউব।
এত কি বলতো ঘন একক, ঘন একক ওগুলো আগের এককটা আমি আগের বারও কিন্তু লিখিনি। ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল, সমগ্র তলে ক্ষেত্রফলটা কি ছিল? 2 ইন্টু এই যে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস কি প্রস্থ ইন্টু উচ্চতা, এরা তো প্রত্যেকেই সমান। তাহলে ধরে নাও প্রত্যেকটাই যদি আমি দৈর্ঘ্য ভাবি, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার, এখানে একটা দৈর্ঘ্য স্কোয়ার, এখানে দৈর্ঘ্য স্কোয়ার, এখানে দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে এরকম কয়টা দৈর্ঘ্য স্কোয়ার পেলে? 3টা। তাহলে তিনটে দৈর্ঘ্য স্কোয়ারের সাথে 2 গুণ 6, তাহলে 6 দৈর্ঘ্য স্কোয়ার। সেই দৈর্ঘ্য স্কোয়ারটাকে আমি বাহু ধরলাম, তাহলে এখানে লেখা যাবে যে 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বুঝতে পারলে কি করে 6 আসলো। তাহলে ঘনকের ক্ষেত্রফল, আয়তঘনকের যেহেতু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে আয়তঘনকের ক্ষেত্রফল, সেক্ষেত্রে এটা হয়ে যাবে বাহুর স্কোয়ার। আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কি ছিল? যে √, এই যে এখানে দেখো √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে প্রত্যেকটাই যদি সমান ধরি তাহলে 3টা দৈর্ঘ্য স্কোয়ার পাবো। তাহলে 3টা দৈর্ঘ্য স্কোয়ার পাবো, তাহলে √3 ইন্টু দৈর্ঘ্য স্কোয়ারটা উঠে গেল। তাহলে আমরা লিখতে পারি যে √3 ইন্টু বাহু, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে √3 ইন্টু বাহু, এত একক। ঠিক আছে, তো কোষে দেখি 3 নম্বর অঙ্ক থেকে শুরু করি। দেখো কি বলছে যে একটি সমকোণী চৌকোলাকার, মানে একটি ঘনকের সমকোণী যেখানে লেখা থাকবে মনে রাখবে এটা ঘনকের, ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। বলছে ওই ঘরে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে। তার মানে তোমাকে কি বের করতে বলছে বলো তো? কর্ণের দৈর্ঘ্য। লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করো, মানে হচ্ছে তোমাকে কর্ণের দৈর্ঘ্যটা বের করতে বলছে। একটা আয়তঘনাকার কোনো জায়গায় যদি তুমি সব থেকে লম্বা কোনো দণ্ড রাখতে চাও, তাহলে সেখানে তুমি দেখবে কর্ণ বরাবর যে দৈর্ঘ্যটা সেটাই সব থেকে বড়। তার মানে সবচেয়ে যে লম্বা দণ্ড রাখা যাবে তা হলো দৈর্ঘ্য, তার দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। তার মানে তোমাকে কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। তাহলে 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, কিভাবে করব দেখো। তাহলে এখানে কি দেওয়া আছে যে প্রদত্ত সমকোণী চৌকোলের যে দৈর্ঘ্য, একদম সোজা অঙ্ক, এগুলো একটু বুঝলেই অঙ্কগুলো কিন্তু করতে পারবে। সমকোণী চৌকোলের দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ দেওয়া আছে 4 মিটার, আর উচ্চতা 3 মিটার, এগুলো দেওয়া আছে 3 মিটার। তাহলে বলছে যে এই যে ওই ঘরের সবচেয়ে লম্বা দণ্ড যদি রাখা যায় তার দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। ওই ঘরে বের করি, ওই ঘরে সবচেয়ে লম্বা বা লম্ব দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ফর্মুলা কি? কর্ণের দৈর্ঘ্যটা, তার মানে দৈর্ঘ্য স্কোয়ার 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার। এগুলো লিখলাম না কিন্তু, দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ার। তাহলে এগুলোর ভ্যালুগুলো বসাই দিব একবার। তাহলে এখানে কত হবে? 25, 16, আর এখানে হচ্ছে 9 আর 16 যোগ করলে হচ্ছে 25, আর এখানে 25, তাহলে 50, তাই না? 50, তাহলে 50কে লেখা যায় আবার কয়টা সংখ্যা? 5 গুণন 5 গুণন 2, তাহলে 5√2 এত মিটার। তাহলে দেখো দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার। তার মানে দৈর্ঘ্যের থেকে একটু বড় হবে। দৈর্ঘ্য বরাবর নাহলে দণ্ডটা রাখতাম, তাহলে এখানে কি কর্ণ বরাবর রাখলে √2 গুণ বেশি। তাহলে দেখো 4 নাম্বারটা কি বলছে যে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল, একটা ঘনক নেওয়া আছে, সেই ঘনকের একটি তলের ক্ষেত্রফলটা হচ্ছে 64 বর্গমিটার। বলছে ঘনকটির আয়তন হিসেব করি। তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা আমাদের জানতে হবে। আয়তন কি? বাহুর কিউব, তাই না? বাহুর কিউব। তাহলে আমরা এখানে ধরে নেই যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। ধরে নেই যে ঘনকের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে a, বাহুর দৈর্ঘ্য a।
এ মিটারে দেই, এখানে যেহেতু 64 মিটার আছে ক্ষেত্রফল। এখানে প্রশ্ন মতে কি বলছে বলতো, যে এই ঘনকটার একটা তলের ক্ষেত্রফল, আর ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, বাহু স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 64। বাহু স্কোয়ারটাই হচ্ছে ক্ষেত্রফল, একটু আগে লিখে দিলাম যে বাহু স্কোয়ার মানে ক্ষেত্রফল। তাহলে এইখান থেকে আমরা এর ভ্যালুটা বের করব। অবশ্যই এটা কিন্তু পজিটিভ, কারণ বাহু কোনোদিনও নেগেটিভ হয় না, সেই জন্য প্লাস মাইনাস আমরা মাইনাস চিহ্নটা দেব না। তাহলে দেখো 64 8 গুণন 8, তাহলে বাহু বের হয়ে গেল ঘনকের 8 মিটার। 8 মিটার। সেক্ষেত্রে ঘনকটির আয়তন, অতএব নির্ণয় ঘনকটির আয়তন, নির্ণয় ঘনকটির আয়তন, ঘনকটির আয়তন বাহুর কিউব, তার মানে এর কিউব এত মিটার, 8 কিউব, আয়তন বলছে না, তাহলে এটা ঘন মিটার হবে। ঘন মিটার, আয়তন সবসময় ঘন এককে হয়। তাহলে 8কে 3 বার গুণ করলে দেখবে 512 ঘন মিটার হবে। 5 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, আমাদের বকুলতরা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীরতা একটি খাল কাটা হয়েছে। তাহলে 2 মিটার চওড়া আর বলছে 8 ডেসিমিটার গভীরতা একটা খাল কাটা হয়েছে। যদি 200 ঘন মিটার মাটি কাটা হয়ে থাকে, তবে খালটি কত লম্বা হিসেব করে লিখি। তো ধরে নাও এইখানে একটা খাল খনন করা হয়েছে, এটা এই যে তোমরা এই পুকুর দেখছো, পুকুরের মতো ধরে নাও এটা একটা আয়তক্ষেত্রাকার জমি খনন করা হয়েছে। তো সেখানে কি বলছে, যে এই খনন কার্য করানোর জন্য এইখানে যে চওড়াটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কত, 2 মিটার। 2 মিটার। আর এখানে যে খনন করার পর এর যে গভীরতা, গভীরতাটা আমি ছবিটা আঁকতে পারছি না, তার মানে এটা ধরে নাও খালটা এখানে মাটিগুলো তুলছে, এইখান থেকে মাটিগুলো তুলছে, এর গভীরতাটা কত, 8 ডেসিমিটার। তাহলে বলছে যে যদি মাটির পরিমাণ, যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, এখান থেকে আমি মাটি তুলে তো খাল হবে, তাই না? 240 ঘনমিটার যদি আমি মাটি তুলি এখান থেকে, তাহলে বলছে যে এই যে খালটি কত লম্বা হবে সেটা তোমাকে হিসাব করতে বলছে। লম্বাটা কত সেটা তোমাকে হিসাব করতে বলছে। তাহলে এই যে এখানে দেখো তো একটা জিনিস, এই যে খালটা দেখতে পাচ্ছ 2 মিটার যে চওড়া, সেটাই তো অ্যাকচুয়ালি প্রস্থ, তাই না? তাই না, এখানে যে প্রস্থটা সেটাই না হচ্ছে তোমাদের চওড়া। তাহলে এখানে প্রদত্ত কি কি দেওয়া আছে দেখো, প্রদত্ত খালটির চওড়া, চওড়া এটাই কিন্তু প্রস্থ, যেটা চওড়া সেটাই কিন্তু প্রস্থ, কত মিটার, 2 মিটার। আর এই যে খনন কার্য করানো হয়েছে, সেই খনন কার্য করানোর পর গভীরতা এবং গভীরতাকে আমরা উচ্চতা দিয়ে ডিনোট করি, উচ্চতা যা গভীরতাও তাই, সেটা কিন্তু 8 ডেসিমিটার। এবার কিন্তু একই এককে নিয়ে যেতে হবে, কারণ আমরা লম্বাটা মিটারে বের করব। তাহলে ডেসিমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে তাহলে এই যে ডেসিমিটারের এই এককটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, মিটারে। তাহলে 8-এর নিচে 10, এটা হয়ে গেল মিটার। এবার আমরা এই খালটির, খালটির দৈর্ঘ্য বা লম্বা ধরে নিই। খালটির লম্বা, যেটাই লম্বা সেটাই কি, দৈর্ঘ্য। সেই খালটির লম্বা ধরে নেই x মিটার, এটাই বের করতে বলছে, x মিটার। এবার প্রশ্ন মতে কি বলছে, শর্ত মতে বলছে যে এই যে কত মাটি এখান থেকে তোলা হয়েছে, 240 ঘনমিটার যদি মাটি তোলা হয়, বা মাটি কাটা হয়, তাহলে বলছে যে এই লম্বাটা কত হবে। তাহলে এই যে মাটিগুলো তুললো, সে মাটি তুললো বা কাটা হলো, সেটা কি আয়ত ঘনকের অ্যাকচুয়ালি কি আয়তনটা, সেটা হয়ে গেল আয়ত ঘনকের আয়তন। তাহলে আয়ত ঘনকের আয়তনটা কি আছে, সেটা হচ্ছে 240 ঘনমিটার। তাহলে আয়তন আমরা কিভাবে বের করি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত, x, প্রস্থ হচ্ছে 2, আর উচ্চতা হলো 8-এর নিচে কি 10। এইটা এই শর্ত মতে এটাই দেওয়া আছে যে প্রস্থ হচ্ছে কত, 2 মিটার, গভীরতা এখানে কত করছে, 8-এর নিচে 10 মিটার, আর খালটির লম্বা হচ্ছে x মিটার।
তাহলে এই যে কাটার ফলে এতগুলো মাটি তুলে ফেলছে, তাহলে এখানে বলছে যে লম্বটা কত বা এক্স এর ভ্যালুটা কত। তাহলে এখানে দেখো তো 8 দিয়ে যাবে 24, তাই না, 3 এটা 24, তাহলে 0 এখানে বসাই দিলাম। 2 দিয়ে আবার 30, 15, তাহলে এক্স বাই কি থাকলো 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 15। তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল 10 আর 15 গুণ করলে 150 মিটার। তাহলে এই যে খালটি কত লম্বা বলছে 150 মিটার, অতএব 150 মিটার লম্বা খাল কাটা হয়েছে, লম্বা খাল কাটা হয়েছে। 6 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি, 6 ইন্টু বাহুর কি স্কোয়ার, 6 ইন্টু বাহুর স্কোয়ার। তো এখানে প্রদত্ত কি আছে, প্রদত্ত দেওয়া আছে যে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য 4√3 এত সেমি। তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, তাহলে কোন ফর্মুলা আমরা বের করব, তাহলে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটাই তো ফর্মুলা ছিল, ইজ ইকুয়াল টু হচ্ছে 4√3। তাহলে এখানে √3 কেটে গেল, তাহলে বাহুর দৈর্ঘ্য কত সেমি হয়ে গেল, বাহুর দৈর্ঘ্য 4 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহুর স্কোয়ার এত কি বর্গ সেমি। তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার মানে 4 স্কোয়ার, 6 ইন্টু 16, তাহলে 6 16 কি 96 বর্গ সেমি, এটাই অ্যান্সার। তো পার্ট 1-এর জন্য লাস্ট আর একটা অঙ্ক করবো। দেখো 7 নম্বরটা কি বলছে, যে একটি ঘনকের ধারগুলির সমষ্টি বলছে 60 সেমি। তাহলে ঘনকেরটির ঘনফল হিসেব করি। তো ঘনফল আর আয়তন একই জিনিস, ঘনকটির আয়তন কি বাহুর স্কোয়ার। তো এবার একটা জিনিস লক্ষ্য করো, একটি ঘনকের ধারগুলির সমষ্টি দেওয়া আছে 60 সেমি। তাহলে আমি যদি বলি যে একটি ঘনকের কয়টা ধার থাকে, তাহলে আয়ত ঘনকের যতগুলো ধার থাকবে ঘনকেরও ততগুলোই থাকবে। আয়ত ঘনকটাই না ঘনক হয়ে গেছে কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা জানি ঘনকের মোট ধার সংখ্যা বা প্রান্তিকী সংখ্যা, ধার সংখ্যা কত, 12টি। এবার যতগুলোই ধার থাকুক না কেন, যেহেতু এটা একটা ঘনক, তাহলে প্রত্যেকটার দৈর্ঘ্য কি হবে, সেম হবে। সেক্ষেত্রে আমরা এখানে ধরে নিই যে একটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 1 সেমি। এবার বলছে যতগুলো ধার থাকুক তাদের যে সমষ্টি সেটা কত, 60। তার মানে কয়টা ধার আছে, 12টা। তাহলে 12টা ধারের সমষ্টি দেওয়া আছে 60। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের হয়ে গেল কত, 5 5 বরং 60। তাহলে ধার সংখ্যা বা ধারের দৈর্ঘ্য আর বাহুর দৈর্ঘ্য একই জিনিস, অতএব নির্ণয় ঘনকটির ঘনফল মানে কি বাহুর কিউব, তার মানে হচ্ছে 5 কিউব ঘন সেমি, 125 ঘন সেমি। আর একটা অঙ্ক করে দিই, তাহলে পরের দিন একটু বড় টাইপের অঙ্কগুলো শুরু করবো, ঠিক আছে। কি বলছে দেখো 8 নাম্বারটা, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত। ঘনকের আয়তন জানার জন্য আমাদের কি বাহু জানা দরকার। তাহলে ঘনকটির 6টা পৃষ্ঠতল, তাহলে এইটা ধরে নাও ঘনকের এইরকম কয়টা পৃষ্ঠ থাকবে, 6টা তল। 6টা তলের যে ক্ষেত্রফল তাদের যে সমষ্টি 216 বর্গ সেমি। তাহলে এখানে প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত ঘনকের 6টি
পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া আছে হচ্ছে 216 বর্গ সেমি। তাহলে একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে কি বাহু স্কোয়ার দিয়ে বের করি, বাহু স্কোয়ার। এবার 6টা যদি হয় তাহলে 6 গুণ হয়ে যাবে, ইজ ইকুয়াল টু কি 216। ঠিক আছে, তাহলে এখানে বাহুর স্কোয়ার কত পাবো, 216কে 6 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 36 পাবো। এবার তাহলে বাহুটা কত পাবো, বাহু হচ্ছে √36, তাহলে বাহু হয়ে যাবে তোমার 6, 6 6 36 হয়। অতএব ঘনকটির আয়তন কি হয়ে যাবে, বাহুর কিউব ঘন সেমি। বাহুর কিউব মানে 6-এর কিউব, তখনও কিন্তু সেটা 216ই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে নেক্সট পার্টে 9 নম্বর থেকে অঙ্কগুলো শুরু করব। আজকে তাহলে এতটুকুই থাকলো।